কাটাতে গিয়েছি, ওখান থেকে মূলত এখানে আমরা সমাধান করেছি। এবং একই সাথে যে এই প্রবলেমটিতে থিওরি নাম্বার 7-এর বেশি বেশি অ্যাপ্লিকেশন হয়েছে। তো আপনারা ওটার সাথে একটু চ্যাপ্টার নাম্বার 7টা আপনারা অবশ্যই পড়বেন। এরপরে আশা করি আপনারা এটাতে সৃজিত যে বিষয়টা আছে, সৃজিত বিষয়টা চ্যাপ্টার থিওরি নাম্বার 7-এ সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে, এটার সাথে এটা মিলিয়ে নেবেন। এরপরে এই থিওরিটা পড়বেন। এখন আপনারা ওইটা আগে পড়ুন, তারপরে মূলত আপনারা এই ক্লাসটা কন্টিনিউ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রুটুরুখের আরো একটা নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা থিওরি নাম্বার 10 পড়বো। তো থিওরি নাম্বারটা হচ্ছে যে কোনো ফিল্ডে বহুপদী রিং মুখ্য আইডিয়াল, কোনো ফিল্ডে বহুপদী রিং রিং কোনো ফিল্ডে বহুপদী রিং মুখ্য আইডিয়াল রিং হবে। এটা 2005, 2006, 8, 9, 11, 12, 14, 17 এবং 21 সালে আসছে। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত কলেজে 2019 সালে আসছে। তো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে বলছে যে ফিল্ডে বহুপদী রিং। ঠিক আছে, তো আমরা এটা খাতা থেকে সলভ করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নটা দেখি। দেখাও যে এই প্রশ্নটা এভাবে আসতে পারে, দেখাও যে কোনো ফিল্ডে বহুপদী রিং মুখ্য আইডিয়াল রিং হবে। মুখ্য আইডিয়াল রিং, মুখ্য আইডিয়াল কি? মুখ্য আইডিয়াল সম্পর্কে কিন্তু অলরেডি আমি পড়েছি, জাস্ট আপনাদেরকে মনে করার জন্য আমি সরাসরি বই থেকে দেখাচ্ছি সংজ্ঞাটা আসলে কি। তো মুখ্য আইডিয়াল একটি রিং আর এর একটি আইডিয়াল এস কে আর এর মুখ্য আইডিয়াল বলা হবে যদি এস আর এর একটি উপাদান দ্বারা সৃজিত হয়। সৃজিত হয় মানে কি? নিঃশেষে বিভাজ্য হয়, ভাগ করা যায়, অর্থাৎ এস ইকুয়াল এ, যেখানে এ বিলংস টু আর হয়। ঠিক আছে, সৃজিত মানে কি? সৃজিত মানে হচ্ছে যে ভাগ করা, অর্থাৎ এস কে যদি আমরা আর এর একটি উপাদান দ্বারা সৃজিত হয়, এসকে যদি আর এর একটা উপাদান দ্বারা ভাগ করি, তাহলে সেটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ ভাগশেষ শূন্য আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মুখ্য আইডিয়াল। আমি আবারও বলছি যে একটি রিং আর এর একটি আইডিয়াল এস কে আর এর মুখ্য আইডিয়াল বলা হবে যদি এস আর এর একটি উপাদান দ্বারা সৃজিত হয়, অর্থাৎ এস ইকুয়াল এ, যেখানে এ বিলংস টু আর। ঠিক আছে, দ্বারা ভাগ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো এখানে আমাদের মুখ্য আইডিয়ালটা আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা প্রমাণে চলে যাই। মনে করি এফ ফিল্ডের আলোকে এফ অফ এক্স একটি বহুপদী রিং। তো আমাদের প্রশ্নটা আমি আরেকবার বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ। দেখা হচ্ছে কোনো ফিল্ডে বহুপদী রিং, বহুপদী রিং বলছে কোনো ফিল্ডে বহুপদী রিং মুখ্য আইডিয়াল রিং হবে। বহুপদী রিংটা হবে মুখ্য আইডিয়াল রিং, এটা আমাদের প্রমাণ করতে বলছে। ঠিক আছে, কোনো ফিল্ডে বহুপদী রিং মুখ্য আইডিয়াল রিং হবে, এটাই মূলত আমাদের প্রমাণ করতে বলছে। তো এই জন্য আমরা শুরুতেই ধরে নেই, মনে করি এফ ফিল্ডের আলোকে এফ অফ এক্স একটি বহুপদী রিং। তো আমরা রিংটা ধরে নিলাম। এখন এফ অফ এক্স কে মুখ্য আইডিয়াল রিং প্রমাণের জন্য আমরা দেখাবো যে এফ অফ এক্স এর সকল আইডিয়ালে মুখ্য আইডিয়াল, এফ অফ এক্স এর সকল আইডিয়ালে মুখ্য আইডিয়াল, তাহলেই আমরা বলতে পারবো যে এটা একটা বহুপদী রিং। ঠিক আছে, তো যদি এফ অফ এক্স এর যে কোনো ঐচ্ছিক আইডিয়াল এস হয়, তবে এস ইকুয়াল 0 অথবা এস ইকুয়াল ফাঁকা সেট অথবা এস নট ইকুয়াল ফাঁকা সেট। ঠিক আছে, এস ইকুয়াল ফাঁকা সেট হলে এস মুখ্য আইডিয়াল হবে। কেননা কেবলমাত্র কেন এস ইকুয়াল ফাঁকা সেট যদি হয়, তবেই সেটা হচ্ছে মুখ্য আইডিয়াল হবে। কেবলমাত্র 0 উপাদান দ্বারা সৃজিত হয়, কারণ হচ্ছে যে এসটা কখন সৃজিত হয়, অর্থাৎ ভাগ করে নিঃশেষে বিভাজ্য করা যায় কখন? যখন 0 উপাদান দ্বারাই ভাগ করলে তবেই সেটা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ এস ইকুয়াল ফাঁকা সেট এর উপাদানের জন্য উপপাদ্যটি প্রমাণিত হলো। ঠিক আছে, এখন আমরা প্রমাণ করবো যে এস নট ইকুয়াল ফাঁকা সেট। তো আবার এস নট ইকুয়াল ফাঁকা সেটের জন্য ধরি জি অফ এক্স বিলংস টু এস একটি বহুপদী, এবং এর সর্বনিম্ন ঘাত জি অফ এস একটি বহুপদী এবং এর ঘাত সর্বনিম্ন। তো এখন আমরা দেখাবো যে জি অফ এক্স এস দ্বারা সৃজিত হয়, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়, সেটা আমরা দেখাবো। আমরা সরাসরি প্রমাণে চলে যাই। তো এস এর একটি ঐচ্ছিক বহুপদী রিং এফ অফ এক্স হলে, আমরা এস এর একটা ঐচ্ছিক বহুপদী রিং এফ অফ এক্স হলে ভাগের অ্যালগোরিদম অনুযায়ী পাই। ভাগের অ্যালগোরিদম অর্থাৎ ভাগের যে ভাগ ভাগ বিধি, অর্থাৎ থিওরেম নাম্বার 7 থেকে আমরা পাই। থিওরি নাম্বার 7 থেকে পাই এফ অফ এক্স ইকুয়াল কিউ অফ এক্স জি অফ এক্স ইন্টু জি অফ এক্স প্লাস আর অফ এক্স, অর্থাৎ এটা ভাজক ভাগফল ভাগশেষ। ঠিক আছে, এটা হচ্ছে ভাগের নিয়ম অনুসারে থিওরেম নাম্বার 7 থেকে আমরা জানি। তো এই জন্য বলেছে যে ভাগের অ্যালগোরিদম অনুযায়ী পাই এফ অফ এক্স ইকুয়াল কিউ অফ এক্স ইন্টু জি অফ এক্স প্লাস আর অফ এক্স, এটাকে ধরলাম 1 নাম্বার ইকুয়েশন, যেখানে আর অফ এক্স ইকুয়াল 0। ঠিক আছে, ভাগশেষটা নিঃশেষে বিভাজ্য হবে, অথবা ডিগ্রি অফ আর এক্স লেস দেন ডিগ্রি অফ জি এক্স, অর্থাৎ ভাগশেষটা অবশ্যই ভাগফলের থেকে ছোট হবে। ঠিক আছে, তাহলে আইডিয়ালের সংজ্ঞা অনুসারে আমরা জানি জি অফ এক্স বিলংস টু এস, কিউ অফ এক্স বিলংস টু এফ অফ কিউ অফ
এক্স বিলংস টু ফাংশন অফ এক্স, তাহলে আমরা বলতে পারি কিউ অফ এক্স ডট জি অফ এক্স বিলংস টু এস। অতএব আমরা বলতে পারি ফাংশন অফ এক্স বিলংস টু এস, কিউ অফ এক্স ডট জি অফ এক্স বিলংস টু এস। তাহলে এখান থেকে মূলত আমরা এই যে কিউ অফ এক্স এবং জি অফ এক্স, এইখানে কিউ অফ এক্স জি অফ এক্স আছে, তাহলে এটাকে কিউ অফ এক্সটাকে যদি আমরা বাম পক্ষে স্থির রাখি, এটা হচ্ছে ডান পক্ষে স্থির রাখি, তাহলে এই পাশে এটা নিয়ে গেলে পাচ্ছি এফ অফ এক্স মাইনাস আর অফ এক্স ইকুয়াল কিউ অফ এক্স ইন্টু জি অফ এক্স। তাহলে কিউ অফ এক্স এবং জি অফ এক্স এর মানটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে পাচ্ছি কিউ অফ এক্স এবং জি অফ এক্স এর মান এখানে আমি বলে দিচ্ছি যে এফ অফ এক্স মাইনাস আর অফ এক্স। তাহলে এখানে আমাদের যে, তো এখানে এফ অফ এক্স মাইনাস আর অফ এক্স ইকুয়াল কিউ অফ এক্স ইন্টু জি অফ এক্স। ঠিক আছে, তো এটাকে যদি আমরা এই যেহেতু এখানে আর অফ এক্স আমাদের বলছে যেন আর অফ এক্স ইকুয়াল জিরো হয়, ঠিক আছে, এখানে আর অফ এক্স ইকুয়াল যদি জিরো হয়, তাহলে জিরোটাকে যদি আমরা এই পাশে রাখি, তাহলে এখানে পাচ্ছি যে এফ অফ এক্স মাইনাস কিউ অফ এক্স ইন্টু জি অফ এক্স ইকুয়াল জিরো। ঠিক আছে, এই শর্তে আমরা পাচ্ছি যে যেটাকে আমরা অথবা এটা এটা সমান আছে লিখতে পারি ডিরেক্ট, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এই যে এফ অফ এক্স মাইনাস কিউ অফ এক্স জি অফ এক্স ইকুয়াল আর অফ এক্স। ঠিক আছে, এটা আমরা পাচ্ছি এই যে এখান থেকে বিধি অনুসারে এটাকে এই পাশে নিয়ে আসছি, এটাকে এই পাশে নিয়ে আসছি। তাহলে এই যে এখানে ফাংশন অফ এক্স বিলংস টু এস এবং ফাংশন কিউ অফ এক্স ডট জি অফ এক্স বিলংস টু এস হলে লিখতে পারি এফ অফ এক্স মাইনাস কিউ অফ এক্স ডট জি অফ এক্স বিলংস টু এস। তো এটার পরিবর্তে আমরা লিখতে পারি, এটার পরিবর্তে লিখতে পারি আর অফ এক্স হুইচ ইজ বিলংস টু এস। এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ থেকে ডিরেক্ট লিখছি। কিন্তু যখন ডিগ্রি আর অফ এক্স লেস দেন ডিগ্রি জি অফ এক্স এবং আর অফ এক্সকে এস ধারণ করে না, যখন আর অফ এক্সকে এস ধারণ করে না, যেহেতু এস এ জি অফ এক্স সর্বনিম্ন ঘাতের বহুপদী, যেহেতু এস এ জি অফ এক্স সর্বনিম্ন ঘাতের বহুপদী, তাহলে আমরা বলতে পারি যে আর অফ এক্স বিলংস টু এস এবং আর আর অফ এক্স বিলংস টু জিরো। সর্বনিম্ন ঘাত মানে কি, সর্বনিম্ন ঘাত যদি আমরা সংখ্যা রেখায় বিবেচনা করি, এটা যদি সংখ্যা রেখা হয়, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে যে ডান পাশেগুলো সব পজিটিভ, 1 2 3 এটা সব পজিটিভ, এই পাশেগুলো সব নেগেটিভ, এটা 1 এরপর হচ্ছে -2 এরকম করে চলতে থাকবে, অর্থাৎ বাম পাশেগুলো সব নেগেটিভ, ডান পাশেগুলো সব পজিটিভ। এটার মধ্যে সর্বনিম্ন উপাদান কত, সর্বনিম্ন উপাদান হচ্ছে জিরো, এই জন্য মূলত আমরা সর্বনিম্ন ঘাতের বহুপদী, এই জন্য বলছি যে অতএব আর অফ এক্স বিলংস টু এস হলে আর অফ এক্স ইকুয়াল জিরো। তো এক নম্বরে যদি আমরা মান বসাই, এক নম্বর ইকুয়েশন হচ্ছে এই এক নম্বর ইকুয়েশনে যদি আমরা মান বসাই, এই এক নম্বরে মান বসাই, অর্থাৎ আর অফ এক্স ইকুয়াল জিরো, এই যে এক নম্বর ইকুয়েশন, এই ইকুয়েশনে যদি আর অফ এক্স এর মান জিরো বসাই, তাহলে পাচ্ছি যে ফাংশন অফ এক্স ইকুয়াল কিউ অফ এক্স ডট জি অফ এক্স ডিরেক্ট আমরা পাচ্ছি। অতএব আমরা বলতে পারি যে এস কিউ অফ এক্স ইন্টু জি অফ এক্স সাজ দ্যাট কিউ অফ এক্স বিলংস টু এফ অফ এক্স, অর্থাৎ জি অফ এক্স দ্বারা এস সৃজিত। অতএব আমরা বলতে পারি ফাংশন অফ এক্স এর প্রত্যেক আইডিয়াল মুখ্য আইডিয়াল, সুতরাং ফাংশন অফ এক্স একটি মুখ্য আইডিয়াল রিং। তো সেক্ষেত্রে বন্ধুরা এটা হচ্ছে আমাদের নির্ণয় প্রমাণ। আপনাদেরকে এই প্রমাণগুলো পড়ার আগে আপনাদেরকে যেটা বলতে হবে, যেটা আমি সবার আগে বলি, যে এটা আপনারা কয়েকবার লিখবেন। হ্যাঁ, আপনারা যখন একবার হাতে কলমে লিখবেন, লেখার পর আপনারা যখন ক্লাসটা করবেন, নোট তো সাথে সাথেই দেওয়া থাকে, তো আপনারা যদি ক্লাসটা সবার আগে করার আগে আপনারা যদি নোটটা লেখেন বা কয়েকবার প্র্যাকটিস করেন, বা একই সাথে আপনারা যদি ক্লাসটা কয়েকবার দেখেন, তাহলে আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা নেই এবং এটা আপনাদের আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।